একটা জাতীয় সরকার গঠন করা হবে সমস্ত দলগুলোকে নিয়ে। শেখ হাসিনার নেতৃত্বের সরকারের পদত্যাগ চাই। উনি খুব জোরে সোরে বললেন, কেন পদত্যাগ করতে হবে, কেন, আমার কি অপরাধ? অপরাধ আপনার অনেক, কিন্তু একটা অপরাধ বলতে চাই খুব জোরে সোরে। বর্তমানে আমাদের বাংলাদেশেও আওয়ামী লীগের মধ্যে আপনি দেখবেন যে প্রত্যেকটা এলাকা এখন বিএনপির সাথে আর আওয়ামী লীগের সংঘর্ষ হয় না, নিজেদের মধ্যে হয়। আজকে ফ্রান্স যেই ঘোষণা দিয়েছে সেই ঘোষণা স্পষ্টতই আমেরিকার বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং কি আমেরিকাকে বাদ দিয়া ইউরোপকে আলাদাভাবে একত্রিত একটা শক্তিতে পরিণত করার জন্য ঘোষণা দিয়েছে। কারণ বাংলাদেশে ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন তীব্র হলে তার চরম খেসারত দিতে হবে, চরম মূল্য দিতে হবে ভারতকে। এই কথাগুলো আমাদের নয়, এই কথাগুলো ভারতের বিভিন্ন পর্যায়ের যারা প্রখ্যাত লেখক, সাংবাদিক রয়েছেন, বুদ্ধিজীবী রয়েছেন, তাদের অনেকেই বারবার এই কথাগুলো স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং নতুন করে এই কথা আবারও স্মরণ করিয়ে দিয়েছেন ভারতের প্রখ্যাত সাংবাদিক এস.এম. আবদি। আসসালামু আলাইকুম। আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগতম। দর্শক, বাংলাদেশে ভারতীয় পণ্য বয়কটের আন্দোলন যদি তীব্র হয় তবে ভারতকে এর চরম খেসারত দিতে হবে। আর এই কথাগুলো খোদ ভারতের মধ্যেই এখন আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। দর্শক, সেই সাথে ভারত কিন্তু বাজার হারিয়ে ফেলবে বাংলাদেশে, আর সেই সুযোগটাই কাজে লাগাবে চীন। দর্শক, এসব চিন্তাভাবনা থেকেই টনক নড়ল ভারতের। মোদি কি পারবে বাংলাদেশে ভারতের বাণিজ্য ব্যবস্থা ঠিক রাখতে? প্রিয় দর্শক, সেই সাথে আরও একটি ভিডিও দেখবেন, সেটা হলো আমেরিকা ইইউ সম্পর্কে ফাটল, সেই সাথে তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে এক ভয়ঙ্কর ঘোষণা এলো। তো দর্শক, কী সেই ঘোষণা তা জানতে পারবেন আজকের এই ভিডিওটি দেখলেই। প্রিয় দর্শক, আজকের নিউজের সর্বশেষ যে ভিডিওটি দেখবেন সেটি হচ্ছে গণতন্ত্রকে হত্যা করেছে আওয়ামী লীগ সরকার। দর্শক, এমনই মন্তব্য করে কঠোর হুঁশিয়ারি দিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তো দর্শক, কী সেই কঠোর হুঁশিয়ারি তা আজকের নিউজটি সম্পূর্ণ দেখলেই জানতে পারবেন। প্রিয় দর্শক, আর কথা বলবো না, চলুন দেখে আসি আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা দেখে আসি আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। এটা একটা নতুন ডাইমেনশন, একটা জাতীয় সরকার গঠন করা হবে সমস্ত দলগুলোকে নিয়ে। কিছুদিন আগে আমরা যখন এক দফা দাবি দিলাম, সে দাবিতে বলা হয়েছিল যে এই শেখ হাসিনার নেতৃত্বের সরকারের পদত্যাগ চাই। উনি খুব জোরে সোরে বললেন, কেন পদত্যাগ করতে হবে, কেন, আমার কি অপরাধ? মনে আছে নিশ্চয়ই আপনাদের, মনে আছে আপনাদের? অপরাধ আপনার অনেক, সেটা বেহিসাবি, বেগাইরে হিসাব, কিন্তু একটা অপরাধ বলতে চাই খুব জোরে সোরে, যে আপনি বাংলাদেশের যে গণতান্ত্রিক আত্মা, সোল, সেটাকে আপনি হত্যা করেছেন। এই দেশের মানুষ সারা জীবন ধরেই গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, লড়াই করেছে, গণতন্ত্র চেয়েছে এবং গণতন্ত্র রাষ্ট্র তারা গঠন করতে চেয়েছে। কিন্তু দুর্ভাগ্য আমাদের এই সরকার আজকে পরিকল্পিতভাবে সেই আপনার আজকে নয়, ওই 1/11 তো একটা ঘটনা, তারও আগে থেকে, ইনফ্যাক্ট আমি বলি যে 72 সাল থেকেই তারা পরিকল্পনা করেছে যে গণতন্ত্রকে এখানে তারা বাঁচতে দেবে না। সেই জন্যই দুঃখিত, সেই দিনও তারা কিন্তু একদলীয় শাসন ব্যবস্থা 22 সাল প্রতিষ্ঠা করেছিল। এটা আমরা ভুলে যাই, এটা আওয়ামী লীগের চরিত্র। তারা কখনোই গণতন্ত্রে বিশ্বাস করে না, যা বলে মুখে বলে, ক্ষমতায় আসার জন্য যেটুকু প্রয়োজন সেটুকু বলে, কিন্তু ঠিক গণতন্ত্রের বিরুদ্ধে কাজগুলো করে। আমরা অনেক আন্দোলন করেছি অতীতে, কিন্তু এত পরিষ্কার করে রাষ্ট্র নির্মাণের জন্য, রাষ্ট্র পরিবর্তনের জন্য, রাষ্ট্রের যে সমস্ত গুণে ধরা ব্যবস্থাগুলো রয়েছে তাকে পরিবর্তন করে দেওয়ার জন্য এত পরিষ্কার করে আমাদের সামনে কখনোই এটা আসে না। আজকে এই সময়ে যখন আমরা আমাদের মুক্তির জন্য সংগ্রাম করছি, অনেকে এটাকে আমরা দ্বিতীয় মুক্তিযুদ্ধ বলি, আসলে এটা দ্বিতীয় মুক্তিযুদ্ধ। কারণ এখন এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমাদের সমস্ত স্বপ্নগুলোকে, যে 1971 সালে দাদা যুদ্ধ করেছিলেন, যে হিসাবে ছিলেন 71 সালে আমরা একটা স্বপ্ন দেখেছি, তখন ছিলেন 80 দশকে, তার স্বপ্ন দেখেছিলাম একটা নতুন বাংলাদেশের, সেই স্বপ্নকে বাস্তবায়িত করা যায়নি। আজকে আমরা সেইখান থেকে বহু দূরে এই আওয়ামী লীগ তারা আমাদেরকে সরিয়ে দিয়েছে, সমস্ত অধিকারগুলো হরণ করে নিয়েছে। সেই ক্ষেত্রে আজকে জনাব তারেক রহমানের তার নেতৃত্বে যে আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলন নিঃসন্দেহে বাংলাদেশকে একটা নতুন মুক্তির পথ দেখাবে। বন্ধুগণ, আমি এই কথাটাকে জোর দিতে চাই এই জন্যে, যা একটা সামনে একটা শুভ দিন, সামনে মানুষের জন্য পরিবর্তিত বাংলাদেশ, সামনে মানুষের জন্য একটা মুক্ত বাংলাদেশ, মুক্ত সমাজ, গণতান্ত্রিক সমাজ, একটা উন্নত সমাজের জন্য আমরা লড়াইতে করছি। তাই বন্ধুগণ, আজকে আমরা তারেক রহমানকে সেইভাবেই দেখতে চাই। এই সরকার, আপনারা শুনেছেন আমাদের সমস্ত বিজ্ঞ আলোচকদের কাছে, এই সরকার একেবারেই জনগণের ম্যান্ডেট ছাড়া একটি সরকার। তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে বাংলাদেশের যে অর্জন ছিল সেই অর্জনগুলোকে কেড়ে নেওয়া, তা তারা নিয়েছে। বর্তমানে আমাদের বাংলাদেশেও আওয়ামী লীগের মধ্যে আপনি দেখবেন যে প্রত্যেকটা এলাকা এখন বিএনপির সাথে আর আওয়ামী লীগের সংঘর্ষ হয় না, নিজেদের মধ্যে হয়। আবার অপরদিকে আপনি পশ্চিমা দেশগুলোতে তাকালে এই মুহূর্তে ধরেন পরাশক্তি হিসেবে পুতিন, ইরান, চীন এবং কি বলে যে উত্তর কোরিয়ার বাহিরে যে বাকি শক্তিগুলো একত্রিত আছে, এখন অনেকটা
নিজেরাই আবার কিন্তু পরাশক্তির খেলায় হালকা লাগালাগি হচ্ছে। গেল কয়েকদিন আগে ডোনাল্ড ট্রাম্প বলছিল যে তোমরা যারা আসো আমাদেরকে যদি ঠিকমতো জিডিপির টাকা টোকা না দাও তাহলে তোমাদের নিরাপত্তা বাদ হবে, পুতিনকে দিয়া তোমাদেরকে দৌড়াবো। অন্যান্য রাষ্ট্রগুলো চুপ থাকলেও ট্রাই করে একজন জায়ান্ট প্লেয়ার ফ্রান্স, আজকে ফ্রান্স যেই ঘোষণা দিয়েছে সেই ঘোষণা স্পষ্টতই আমেরিকার বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং কি আমেরিকাকে বাদ দিয়া ইউরোপকে আলাদাভাবে একত্রিত একটা শক্তিতে পরিণত করার জন্য ঘোষণা দিয়েছে। কারণ ইন ফিউচার যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয় তাহলে পরিস্থিতিটা হবে ভিন্ন। একটাই কারণ যে এই পরিস্থিতিতে কেউই কারো মিত্র নয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিন্তু তার প্রমাণ। ইউরোপ ধ্বংস হয়ে যাওয়ার পথে আছে, এই ঝুঁকি মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা ইউরোপের নেই। এই সতর্কবার্তা দিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাকো বলছেন সামরিক, অর্থনৈতিক এবং অন্যান্য চাপে ইউরোপের 27 দেশ এই মুহূর্তে অনেকটা দুর্বল। ইউরোপের বর্তমান প্রতিরক্ষা ব্যবস্থার ভিত্তিতে প্যারিসের সরবন বিশ্ববিদ্যালয়ের এক বক্তব্যে তিনি এই বক্তব্য দিয়েছেন। ইউরোপের প্রতিরক্ষা ব্যবস্থার জোরদারের আহ্বান জানিয়ে বলছে যে এই মহাদেশ মার্কিনীদের অধীনে যাওয়া উচিত হবে না। মানে এখন এই মুহূর্তে ইউরোপের যে নিরাপত্তা বেসিক্যালি এটা দিচ্ছে আমেরিকা কোথাও না কোথাও। এই ইউর মাধ্যমে যে দেশগুলো আছে বা ন্যাটোর মধ্যে যারা আছে এদের কিন্তু বসকে আমেরিকা। তো ফ্রান্সের প্রেসিডেন্ট বলছে যে ইউরোপীয় ইউনিয়নের দরকার আলাদা নিজস্ব একটা সামরিক বলয়। ম্যাকোর বক্তব্য যে সাইবার নিরাপত্তা বৃদ্ধি, ব্রেক্সিটের পর ব্রিটেনের সাথে মানে যুক্তরাজ্যের সাথে ঘনিষ্ঠ প্রতিরক্ষা ব্যবস্থা এবং উচ্চপদস্থ সামরিক কর্মীদের সামরিক প্রশিক্ষণের জন্য ইউরোপীয় একাডেমি গঠনের যে তার বক্তব্য হচ্ছে যে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে কোনোভাবেই সফল হতে দেওয়া যাবে না। এখন যদি রাশিয়া সফল হয়ে যায় তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ লাগলে এখানে অনেক দেশ আসলে রাশিয়ার হাতে মানে কি বলা হয় যে সাইজ হয়ে যাবে। এখন ম্যাকোর বক্তব্য হচ্ছে যে ইউরোপীয় ইউনিয়নের উচিত আমেরিকার বাহিরে গিয়া প্রতিরক্ষা শিল্প স্থাপন করা, এছাড়া কোনো প্রতিরক্ষা ব্যবস্থাই কাজে দেবে না। কয়েক দশক ধরে এই খাতে আসলে ইউরোপের রাষ্ট্রগুলো খুব বেশি বিনিয়োগ করছে না। সামরিক সরঞ্জাম কেনার ক্ষেত্রে প্রাধান্য দেওয়া উচিত বা এগুলোকে প্রডিউস করার ক্ষেত্রে মনোযোগটা রাখা উচিত। ম্যাকো বলছেন অধিক পরিমাণে প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি করতে হবে, এটি দ্রুত করতে হবে, আর এগুলো ইউরোপীয়রা নিজেরা একত্রিত হইয়া এগুলা করতে হবে। ইউরোপকে দেখাতে হবে যে তারা যুক্তরাষ্ট্রের অধীনে নয়। বর্তমানে মার্কিন সামরিক ছত্রছায়ার কোনো বিশ্বাসযোগ্য বিকল্প নেই বলেও অনেক ইউরোপীয় ইউনিয়ন কর্মকর্তারা মনে করছেন। কারণ ট্রাম্প বলতেছে যে তোমরা তো আসলে মশামাছি ভাই, আমরা যদি সরে যাই তাহলে তোমাদের অস্তিত্ব থাকবে না। আর এই কারণেই ম্যাকো এর আগেও কিন্তু আমেরিকার একটা শক্ত অবস্থান বিরুদ্ধে মাঝে মাঝে নেয়, বাট ভেতরের কাহিনীটা কেমিস্ট্রিটা কি আমি জানি না, কিন্তু প্রকাশ্যে মনে হয় যে ম্যাকো আসলে চাচ্ছে ইউরোপ আলাদা একটা শক্তিশালী বলয় তৈরি করুক, কিন্তু আমেরিকাকে এটা হইতে দিবে? এখন তো যে জুজুর ভয় দেখায়, রাশিয়ার ভয় দেখায়, এর উপরে ন্যাটোতে নিয়ে ঢুকায়। আর আপনারা সকলেই জানেন ন্যাটো বলেন ইউ বলেন এই রাষ্ট্রগুলো কিন্তু বস হচ্ছে আমেরিকা। এখন আমেরিকাকে এই পরিকল্পনা সফল হতে দিবে? ম্যাকো বেসিক্যালি তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য একটা ভয় পাচ্ছে, এটা হচ্ছে বাস্তবতা। বাংলাদেশে ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন তীব্র হলে তার চরম খেসারত দিতে হবে, চরম মূল্য দিতে হবে ভারতকে। এই কথাগুলো আমাদের নয়, এই কথাগুলো ভারতের বিভিন্ন পর্যায়ের যারা প্রখ্যাত লেখক, সাংবাদিক রয়েছেন, বুদ্ধিজীবী রয়েছেন, তাদের অনেকেই বারবার এই কথাগুলো স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং নতুন করে এই কথা আবারও স্মরণ করিয়ে দিয়েছেন ভারতের প্রখ্যাত সাংবাদিক এস.এন. আবদি। তিনি ভারতের ব্যবসা বাণিজ্য সংক্রান্ত একটি প্রভাবশালী গণমাধ্যম মানি কন্ট্রোলে একটি নিবন্ধ লিখেছেন। সেই নিবন্ধটি শিরোনাম হচ্ছে আফটার মালদ্বীপস বাংলাদেশ সিজ অ্যান্ড ইন্ডিয়া আউট ক্যাম্পেইন, হোয়াই নিউ দিল্লি মাস্ট স্টপ চায়না ফ্রম টেকিং অ্যাডভান্টেজ। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন যে বাংলাদেশে এই আন্দোলনটি তীব্র হলে তার সুবিধাটি চীন নিয়ে নেবে এবং চীনকে কেন এই সুযোগ করে দেওয়ার চেষ্টা করছে ভারত। ভারত কেন তার এক পেশের নীতি আওয়ামী লীগের প্রতি বজায় রেখেছে। ভারতের স্বার্থে বাংলাদেশের জনগণ, সুশীল সমাজ এবং বিএনপি সহ আরো অন্যান্য যে বিরোধী দল রয়েছে ইনক্লুডিং আওয়ামী লীগ, সবার সঙ্গে ভালো সম্পর্ক রাখতে হবে, সেই পরামর্শই দিচ্ছে। আমি একটু বিশ্লেষণে আসবো, তার আগে এস.এন. আবদি সম্পর্কে আমাদের একটা লাইন অন্তত বলতে হবে। এস.এন. আবদি ভারতের খুবই রিনাউন্ড জার্নালিস্ট এবং 2022-এ ভারতের যে মুষ্টিমেয় কিছু সংখ্যক সাংবাদিকের ফোনে আড়ি পাতার চেষ্টা করা হয়েছিল, কিছু সাংবাদিকের ফোনে ইসরায়েলি স্পাই সফটওয়্যার পেগাসাস ব্যবহারের অভিযোগ উঠেছিল এবং তা নিয়ে পুরো ভারত জুড়ে তোলপাড় হয়েছিল। সেই কজনের সাংবাদিকের একজন হচ্ছেন এস.এন. আবদি। তো এস.এন. আবদি বলছেন মালদ্বীপে কঠোর প্রচারের জন্য আমাদের ঘনিষ্ঠ এবং নির্ভরযোগ্য মিত্র মোহাম্মদ ইব্রাহিম সোলিকে রাষ্ট্রপতি পদ হারাতে হয়েছে। অর্থাৎ মালদ্বীপে তাকে করুণ পরাজয় বরণ করতে হয়েছে। সেখানে চীনপন্থী যে প্রার্থী মোহাম্মদ মইজু ক্ষমতায় এসেছেন, সেটা আপনারা সবাই জানেন। সেটি এখানে বলা হচ্ছে যে মোহাম্মদ সোলিকে যে তার পদ হারাতে হলো ভারতের কারণে, ভারত প্রীতির কারণে, এর বদলে চীনে ঝুঁকে থাকা মোহাম্মদ মইজু দ্বীপ দেশটিকে বেইজিং এর কক্ষপথে নিয়ে যাচ্ছেন এবং সেরকমই একটি সম্ভাবনা রয়েছে বাংলাদেশে। কিভাবে কি সম্ভাবনা আমরা জানি না, তবে তিনি বলছেন যদি এটি হয় সেক্ষেত্রে ভারতের জন্য ভয়ঙ্কর বিপদ। এবং এই কথাগুলো, এই যে ভারতের যে খবরদারি, ভারতের যে দাদাগিরি সুলভ আচরণ বিভিন্ন প্রতিবেশী রাষ্ট্রগুলোতে, মালদ্বীপের যে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন, সেই ক্যাম্পেইনকে কেন্দ্র করে ভারতের প্রখ্যাত আরেক রাজনীতিবিদ, কংগ্রেসের সাবেক মন্ত্রী শশী থারুর, তিনি প্রজেক্ট সিন্ডিকেটে একটি লেখা লিখেছিলেন
তার সেই লেখাটি নিয়েও আমি আলোচনা করেছিলাম। সেখানে তিনি বলেছিলেন যে ভারত এবং মালদ্বীপের মধ্যে অদ্ভুত ধরনের কূটনৈতিক যুদ্ধ চলছে। এই দ্বন্দ্ব স্পষ্টতই ভারতের কৌশলগত স্বার্থের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে এবং সেটি দেখা গেছে। কতটাই হুমকি তারপর কয়েকদিন আগেও আমরা আরো বেশি করে উপলব্ধি করলাম, যেটি এহসান আবদি বলছিলেন যে মোহাম্মদ সলিহকে, ভারতের যিনি পরম বন্ধু ছিলেন, তাকে রাষ্ট্রপতির পদ হারাতে হয়েছে। মোহাম্মদ মুইজু প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত হয়েছেন, প্রেসিডেন্ট হিসেবে জিতেছিলেন। কিন্তু এটি গত সেপ্টেম্বরে। আবার যে গত কয়েকদিন আগে মালদ্বীপের যে পার্লামেন্ট নির্বাচন, সেই নির্বাচনে যে মইজুর দল পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলো, যেটি নিয়ে আরো তীব্র আশঙ্কা ছিল তার নিজের মধ্যে, তার নিজের দলের মধ্যে এবং আন্তর্জাতিক বিশ্লেষকদের, যে কোনো দলই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে না। এবং মোহাম্মদ মইজুর যে পরিমাণ চীনের প্রতি ঝুঁকে গেছে, এটিও সম্ভবত মালদ্বীপের জনগণ ভালো চোখে দিচ্ছে না। অতএব হয়তো ভারসাম্যহীন কোনো বা ভারসাম্যপূর্ণ কোনো সংসদ গড়ে তুলতে যাচ্ছে। কিন্তু সবার হিসেব নিকেশ পাল্টে গেল। বরঞ্চ যেই সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ছিল মোহাম্মদ সলিহর ডেমোক্রেটিক পার্টির, তারা মাত্র 15টি আসন পেল 99টি আসনের মধ্যে। আর বাকি সবটাই মোহাম্মদ মইজুর নেতৃত্বাধীন জোট তারা অর্জন করলো। সেই কথাটা কিন্তু অনেক আগে সতর্ক করে দিয়েছিল শশী থারুর। আবার বিজেপির থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে পরিচিত অধ্যাপক শ্রীরাধা দত্ত, তিনিও বাংলাদেশে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন নিয়ে মন্তব্য করেছেন। এর আগে অনেকবার আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরাতে তিনি কথা বলেছেন, আরো বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম তার সাক্ষাৎকার নিয়েছে। সেখানে তিনি বারবার বলেছেন বিজেপি থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করা সত্ত্বেও বাংলাদেশের যে বয়কট আন্দোলন শুরু হয়েছে সেটিকে কোনোভাবেই ছোট হিসেবে দেখা উচিত নয় নরেন্দ্র মোদীর অথবা মোদী প্রশাসনের। এরকম আরো অনেকে বলেছেন। অতএব এহসান আবদি যে কথাগুলো আবারও বলছেন, ভারতকে সতর্ক করে দিচ্ছে, এটি এখন ভারতের বিষয়ে ভারত কি করবে না করবে। এহসান আবদি আরো বলছেন যে আমাদের মিডিয়া ইন্ডিয়া আউট আন্দোলনের প্রভাব সম্পর্কে রিপোর্ট করতে একরকম লজ্জাবোধ করে। খুবই চরম সত্য কথা বলেছেন। এটি যেমন সত্য, আমি যদি বললাম ভারতের কোনো সাংবাদিক, লেখক, বুদ্ধিজীবী পর্যায়ের অনেকে এই আন্দোলন নিয়ে সতর্ক করে দিচ্ছে ভারত সরকারকে। আবার পাশাপাশি কোনো গণমাধ্যম, হয়তো তার মাত্রাটাই বেশি, তারা আবার বাংলাদেশে এই ইন্ডিয়া আউট ক্যাম্পেইনকে একেবারে তুচ্ছ আকারে প্রকাশ করছে এবং এটি কোনো আন্দোলনই নয়, এমনভাবে তারা তুলে ধরছে। কিন্তু এইভাবে তুলে ধরার পরও আবার তারা বলছে এ করলে সে হবে, সে না করলে হবে। সাংবাদিক আবদি আবারও রেফারেন্স নিয়েছেন আল জাজিরার, নিক্কি এশিয়া সহ আরো অনেক গণমাধ্যমে। ভয়েস অফ আমেরিকার কথা তিনি বলছেন যে ভয়েস অফ আমেরিকাতে এমন রিপোর্ট হয়েছে যে ঢাকা ও চট্টগ্রামের দোকানে রান্নার মতো ভারতীয় যেসব পণ্য এসব দোকানে রাখা হতো, সেগুলো অনেক বিক্রি বাট্টা কমে এসেছে। শুধু রান্নার পণ্যই নয়, তেল, প্রক্রিয়াজাত খাবার, প্রসাধনী, পোশাক ইত্যাদি ইত্যাদি। এবং একই ধরনের রিপোর্ট যে আল জাজিরা সরজমিনে করেছে সে কথাও তিনি মনে করিয়ে দিচ্ছেন। আর নিক্কি এশিয়াতে গত কয়েকদিন আগে ঈদকে কেন্দ্র করে যে রিপোর্ট প্রকাশিত হয়েছে সে সম্পর্কে তিনি বলছেন যে নিক্কি এশিয়া জানাচ্ছে, নিক্কি এশিয়া আপনারা জানেন যে মানি কন্ট্রোলের মতন জাপানের অর্থ বাণিজ্য সংক্রান্ত আরেকটি প্রভাবশালী গণমাধ্যম নিক্কি এশিয়া, সেই গণমাধ্যমে বলা হচ্ছে যে বিরিয়ানি মশলা থেকে শাড়ি এবং সালোয়ার কামিজ পর্যন্ত ভারতীয় পণ্যের বিক্রি হ্রাস পেয়েছে ঈদের আগে। যে ঈদে বাংলাদেশের বাজারে ভারতীয় পণ্যের সয়লাভ হয়ে যায় সেগুলো সেখানে কমে এসেছে। এবং পরবর্তীতে এসে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা তুলে ধরেছেন এহসান আবদি, যেভাবে আমরা কখনো ভাবিনি, আমরা বরঞ্চ এভাবেই ভেবেছি। যখন রুহুল কবির রিজভী তার নিজের গায়ের শালটি কদিন আগে কাশ্মীরি শাল মাটিতে ফেলে সেদিকে আগুন ধরিয়ে দেওয়ার কথা বললেন, আগুন ধরিয়ে দেওয়া হলো। তারপরে আমাদের প্রধানমন্ত্রী মুখ খুললেন, তিনি বললেন যে এগুলো করে কোনো লাভ নেই। বিএনপি নেতারা যখন বা যেদিন তাদের স্ত্রীদের ভারতীয় শাড়ি পুরাতে পারবেন সেদিন আমরা বিশ্বাস করবো যে হ্যাঁ বিএনপি ভারতীয় পণ্য বর্জন শুরু করেছে। আমরা মনে করছিলাম যে আমাদের প্রধানমন্ত্রী এটিকে ডিফেন্ড করছে, ভারতের পক্ষে অবস্থান নিচ্ছে, এই ধরনের নানান মন্তব্য করেছে। এহসান আবদি একটা ব্যতিক্রমী কথা তুলে নিয়ে এসেছেন। তিনি বলেছেন যে প্রধানমন্ত্রী এই বক্তব্যকে কেন্দ্র করে অনেকে হাসাহাসি করেছেন এবং তিনি হাসির মতো বক্তব্য দিয়েছেন, কিন্তু এটি হাসির কোনো বক্তব্য নয়, বরঞ্চ এটিকে খুবই সিরিয়াসলি গ্রহণ করতে হবে যে পণ্য বর্জনের আন্দোলন চলছে। আর এজন্য ফেভারিটদের নিয়ে ভারতের খেলা বন্ধ করতে হবে। অর্থাৎ আওয়ামী লীগ শুধুমাত্র তাদের ফেভারিট, তাকে নিয়েই ভারত পড়ে থাকবে এমনটি যেন না হয়। আওয়ামী লীগ থাকবে, বিএনপি সহ অন্যান্য বিরোধী দলও ভারতের তালিকায় থাকবে, সবার সাথেই ভারতের সক্রিয় থাকবে। বিশেষ করে সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশের জনগণের সাথে ভারত থাকবে, এমনটি তিনি বলছেন। এবং তিনি এ কথাও মনে করে দিচ্ছেন যে সব দিন এক ঝুড়িতে রাখলে হবে না, আর যদি এগুলো করা হয়, আবারও তিনি মনে করে দিচ্ছেন এই আন্দোলন তীব্র হলে তার বাজারটি দখল করে নেবে চীন এবং ভারতকে এর খেসারতের মধ্য দিয়ে কূটনৈতিক বা ভারতীয় জনগণের সাথে বাংলাদেশের জনগণের যে সম্পৃক্ততা, যে সম্পর্ক, সেখানেও ছেদ করতে পারে। তো দর্শক দেখলেন আজকের কাঙ্ক্ষিত সেই ভিডিওগুলো, এবং এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো নিউজটি ছিল এটুকুই, ফিরছি আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।